লেবানন যেন ইসরায়েলের নিজস্ব হান্টিং গ্রাউন্ড। যখন ইচ্ছে ঢুকে পড়ে, গুলি ছোড়ে, বোমা ফেলে, কোনো বাধাই নেই। 23 সেপ্টেম্বর থেকে একই দৃশ্য দেখছে বিশ্ব। নতুন কিছু মোটেই না। 1948 সালে জন্মের পর থেকে ইসরায়েল বারবার আক্রমণ চালিয়েছে লেবাননে। There is nowhere in the Middle East Israel cannot reach. There is nowhere we will not go to protect our people and protect our country. তবে এর মধ্যে সবচেয়ে বর্বর আর ভয়াবহ আক্রমণ ছিল 1982 সালে। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এর পেছনে ছিল শক্তির দম্ভ আর মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা। ইসরায়েলি বাহিনী আর তাদের খ্রিস্টান দোসরদের নিষ্ঠুরতায় রক্তের স্রোত বয়ে যায় লেবাননের সাবরা ও সাথীরা শরণার্থী শিবিরে। খুন হয় শত শত নিরীহ ফিলিস্তিনি শরণার্থী। ইসরায়েল লেবানন দ্বন্দ্বের ইতিহাস অনেক গভীর। 1948 সালে ইসরায়েলের জন্মের পরেই লাখ লাখ ফিলিস্তিনি লেবাননে আশ্রয় নেয়। 1964 সালে পিএলও গঠন হয়, যার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের মুক্তি। I left school. We gathered at the Young Muslims Association and we decided that whoever wanted to fight would have to bend their books. ইসরায়েল সেই সময় থেকেই পিএলওকে শত্রু হিসেবে দেখে আসছিল। এরপর 1971 সালে পিএলও জর্ডান থেকে বিতাড়িত হলে লেবাননে তারা ঘাঁটি করে। তখন থেকেই লেবানন ইসরায়েলের প্রধান টার্গেট হয়ে ওঠে। 1982 সালের ঘটনা ছিল সেই টার্গেটেরই চূড়ান্ত রূপ। 3 জুন 1982 লন্ডনে ইসরায়েলের রাষ্ট্রদূত সালোমো আরগোভকে গুলি করা হয়। ব্রিটিশ পুলিশ জানায় হামলাকারী ইরাকপন্থী আবু নিদাল গ্রুপের সদস্য। কিন্তু ইসরায়েল সেটা মানবে কেন? কারণ এটাই ছিল তাদের পিএলওকে ধ্বংস করার ছুতো। 6 জুন ইসরায়েলের ট্যাঙ্কের বহর লেবাননে ঢুকে পড়ে। নাম দেয় অপারেশন পিস ফর গ্যালিলি। শান্তি প্রতিষ্ঠান নামে 17,000 মানুষকে হত্যা করে তারা। সত্যি শান্তি প্রতিষ্ঠার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? 60,000 সৈন্য, 800 ট্যাঙ্ক, আকাশ থেকে বোমাবর্ষণ, সমুদ্র থেকে নৌবাহিনীর গোলাবর্ষণ, সবকিছুই লেবাননের উপর নেমে আসে। তাদের টার্গেট ছিল বৈরুত। পিএলও এবং সিরীয় বাহিনীর শক্ত ঘাঁটি ধ্বংস করতে 2 মাস ধরে শহরটি অবরোধ করে ইসরায়েল। জমতে থাকে লাশের স্তূপ, আর বিশ্ব তখন নীরব দর্শক। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যস্থতা ঠিক হয়। পিএলও এবং সিরীয় বাহিনী লেবানন ছাড়বে, ইসরায়েলি বাহিনীও ফিরে যাবে। লেবাননের প্রেসিডেন্ট হয় ইসরায়েলের পছন্দের খ্রিস্টান মিলিশিয়া কমান্ডার বশির জামাইল। 1 সেপ্টেম্বর লেবানন ছাড়ে 14,000 পিএলও যোদ্ধা। শান্তির দিকে এগোচ্ছিল লেবানন। কিন্তু নতুন কাণ্ড ঘটে যায় 14 সেপ্টেম্বর। আততায়ীর বোমা হামলায় নিহত হন প্রেসিডেন্ট বশির জামাইল। সাথে মারা যায় তার দলের 23 শীর্ষ নেতা। ইসরায়েল ঠিক করে এর বদলা নিতেই হবে। হামলাকারী সিরীয় হলেও প্রতিশোধ নেওয়ার জন্য ফিলিস্তিনের চেয়ে সহজ টার্গেট আর কি হতে পারে? প্রতিরক্ষা মন্ত্রী এরিয়েল শ্যারন ঠিক করেন আর হাত রক্তাক্ত করবে না তার বাহিনী, বরং লেবাননে তাদের মিত্র খ্রিস্টান ফ্যালাঙ্গিস্টরা চালাবে এই হত্যাযজ্ঞ। আটঘাট বেঁধেই 2 দিন পর শুরু হয় কিলিং মিশন। 16 সেপ্টেম্বর সন্ধ্যা 150 মিলিশিয়া সাবরা ও সাথীরা শরণার্থী শিবিরে ঢুকে পড়ে। ইসরায়েলি সেনারা তাদের বাধা দেয়নি, বরং ফ্লেয়ার ছুড়ে শিবির আলোকিত করে খুনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়। 3 দিন ধরে চলে এই হত্যাযজ্ঞ। শত শত নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পায়নি। ইসরায়েলি বাহিনী শিবিরকে পুরোপুরি ঘিরে রেখেছিল, যেন কেউ পালাতে না পারে। হত্যা আর ধ্বংসের পর কোনো প্রমাণ যাতে না থাকে, সেই জন্য মিলিশিয়ারা বুলডোজার দিয়ে বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দেয়। 19 সেপ্টেম্বর যখন আন্তর্জাতিক মিডিয়ায় এই বর্বরতার খবর ছড়িয়ে পড়ে, তখন সারা বিশ্ব হতবাক হয়ে যায়। জাতিসংঘের তথ্য মতে প্রায় 3,000 ফিলিস্তিনি নিহত হয় ওই গণহত্যায়। ধর্ষণ, অত্যাচার এসবের ভয়াবহতা সারা বিশ্বে নিন্দা করায়। আর ইসরায়েল তারা দায় চাপায় মিলিশিয়াদের উপর। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিশন নাকি বলেছে ইসরায়েলি বাহিনী হত্যাযজ্ঞ ঠেকাতে ব্যর্থ হয়েছে। কি অদ্ভুত, তাই না? যার শাস্তি হিসেবে এরিয়েল শ্যারনকে পদত্যাগ করতে হয়। আর 20 বছর পর সেই শ্যারনই হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সাবরা সাথীলার ওই গণহত্যা মুসলিম বিশ্বে এমন এক ক্ষতর জন্ম দেয় যা আজও শুকায়নি। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আরব বিশ্বে। আর সেই আগুন থেকেই উত্থান ঘটে হিজবুল্লাহ আর হামাসের মতো সংগঠনের।